পুলিশ কমিশনার মহোদয় এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই কুখ্যাত খুনি আকবরের বিচারের দাবিতে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি, স্মারকলিপি দিয়েছি এবং একটা আলটিমেটামও দেওয়া হয়েছিল। সেই আলটিমেটাম শেষ হয়েছে এবং আজকে তার পরিবার এবং এলাকাবাসীর পক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আমি শুধু একটি কথা বলবো, আমরা যারা আজকে রাজপথে নেমে এসেছি আমাদের বিবেকের তাড়নায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে একের পর এক এই ধরনের নৃশংস ঘটনা ঘটছে। আজকে যদি এই সমস্ত ঘটনার আমরা প্রতিবাদ না করি সর্বদলীয়ভাবে সর্বসম্মতিক্রমে, তাহলে পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য অন্যান্যরা উৎসাহিত হবে এবং এক সময় জনগণ কিন্তু আন্দোলনী হয়ে যাবে। আমরা আজকে এই মানববন্ধনে আমাদের সম্মানিত জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছে, সম্মানিত এলাকাবাসী উপস্থিত হয়েছে, মাধ্যমে বক্তব্য প্রদান করা হবে। আজকে নিহত শহীদরা আজকে আমাদের বক্তব্য শুনবো। শুধু এইটুকু বলবো, আজকে আমরা সমগ্র সিলেটের মানুষ এক ব্যানারে এসে দাঁড়িয়েছি। প্রত্যেকটি বিষয়ের ঊর্ধ্বে থেকে, দলমতের ঊর্ধ্বে থেকে আজকে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি শুধু একটা দাবি নিয়ে, এই খুনি আকবরের ফাঁসি আমরা চাই এবং সেটি অবিলম্বে কার্যকর করার জন্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ রেজাউল হাসান কয়েসলুদ্দি ভাই। এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন, কিছু বলবেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং রায়হান হত্যা মামলার উদ্দেশ্যে গঠিত বিচার প্রক্রিয়ার জন্য যে আমাদের আহ্বায়ক বৃহত্তর আখালিয়া 12 হামসায় সংগ্রাম পরিষদ গঠন হয়েছে, সেই সংগ্রাম পরিষদের আহ্বায়ক ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিসুর রহমান কামরান ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সালামু আলাইকুম, আদাব। আসলে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কিছু নাই, যদিও আমাকে বলেছেন দুটি কথা বলার জন্য। আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা আমাদের মুরব্বিয়ানরা, জনপ্রতিনিধিরা, এই এলাকার 12 হামসার মুরব্বিয়ানরা উপস্থিত আছেন। আমি আমার বক্তব্য থেকে দুটি কথা বলতে চাই। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের কিছু আলটিমেটাম আছে, এগুলো ঘোষণা করব। মূল কথা যেটা, আজ প্রায় 8 দিন অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। আমাদের কষ্ট লাগছে, পরিবারের পক্ষ থেকে, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা কষ্ট পাচ্ছি। সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায়, পৃথিবীর বিভিন্ন এলাকায় এরা প্রতিবাদ হচ্ছে। এরপরেও আমরা আশাবাদী ছিলাম পুলিশের কাছ থেকে পিবিআইর কাছে চলে গেছে, আমরা মনে হয় আসামি খুব দ্রুত গ্রেপ্তার হবে। এখন পর্যন্ত এই আসামিগুলো গ্রেপ্তার হয় নাই এবং বিশেষ করে আকবর, এসআই তৌহিদ মিয়া, কনস্টেবল টিটু দাস, হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করেছেন। এসআই আশিক আলী, এসআই কুতুব আলী, কনস্টেবল সচিব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে প্রশাসনকে জোর দাবি জানাবো যে আজকের ভিতরে ওনাদের হেফাজতে 6 জন আছে, এই 6 জনকে গ্রেফতার করতে হবে। আর না হলে আমাদের আলটিমেটাম থেকে আমরা পরে আজকের এই ঘোষণা দিব, পরবর্তীতে আমরা আন্দোলন গড়ে তুলব। বিশেষ করে আমি একটি কথা বলতে চাই, আপনারা দেখেছেন এই প্রোগ্রামটা আমাদের দল মত নির্বিশেষে সব রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী, সমাজসেবী, ব্যবসায়ী, স্টুডেন্ট, সব কাতারের লোকেরাই এই প্রোগ্রামটায় বা এই প্রতিবাদে অংশগ্রহণ করছেন। এখানে অনেক সময় অনেক মিডিয়ায় আমরা দেখছি যেটা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিএনপি এটা নিচ্ছে, জামাত নিচ্ছে। আমরা আমাদের এই আন্দোলন থেকে আমরা ক্লিয়ার জানাতে চাই, এটা বিএনপি, জামাত, আওয়ামী লীগের প্রোগ্রাম নয়। এটা এলাকাবাসীর এই রায়হান হত্যার কারণে তার প্রতিবাদে আমরা সবাই একমত হয়ে, সিলেটবাসী একমত হয়ে আমরা এই প্রোগ্রাম করছি। কেউ কোনো অবস্থাতে এটাকে রাজনৈতিকভাবে নেওয়ার চেষ্টা করবেন না।
কেউ কোনোভাবে রাজনৈতিকভাবে এটা করার যে অবকাশ আছে এই ধরনের কোনো সুযোগ আমরা কাউকে দিব না। বিশেষ করে আমরা সব সিলেটবাসী এক হয়ে আমরা এই আন্দোলন করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি অনুরোধ করব আপনাদের ওই উদ্দেশ্যে তার মা দুটি কথা বলার পরে এটা আমার শকত ভাই এটার পড়বেন, পরে আপনাদেরকে শোনাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাইলাম আপনারা যে সবাই আইছেন আমার বাচ্চাটার জন্য। আপনারা সবাই এর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করো। আপনারা সবাই মিলে আমার বাচ্চার যাতে সুস্থ বিচারটা হয় এবং সুস্থ বিচারের জন্য আপনাদের কাছে শুধু ওটাই জানাইবো, আমার বাচ্চা কোনো দল করতো না, আমার বাচ্চা কোনো দলের সাথে জড়িত না। আমার বাচ্চাকে কে বা কারা কিভাবে নির্মমভাবে হত্যা করলো আমার ভাষা প্রকাশ করতে পারতেছি না। শুধু আপনাদের কাছে আমার বাচ্চার বিচারের জন্য শুধু এই আকবর ভূঁইয়াকে ধরে ফাঁসি দেওয়া, এটাই বলবো। আমি কিছু বলতে পারতেছি না। আমার মামা উনি বলবেন। আপনাদেরকে ধন্যবাদ। আমার মরবার সুতা আমার কিছু নাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এই পর্যায়ে আজকের এই সংবাদ সম্মেলনের এগুলো পাঠ করবেন ফ্যামিলির পক্ষ থেকে জনাব শওকত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংবাদ সম্মেলন। আয়োজনে নির্মম পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদের পরিবার ও বৃহত্তর আখালিয়া এলাকাবাসীর তারিখ 18 অক্টোবর 2020, ইংরেজি স্থান বাসা নম্বর 1, ব্লক ডি, নিহারিপাড়া, আখালিয়া, সিলেট। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ও আদাব। পুত্র হত্যার বিচার প্রার্থী এক অসহায় মায়ের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার আপনারা সবার প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমার ছেলে রায়হান আহমদ 33কে গত 11 অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। নারকীয় এই হত্যাকাণ্ডের ঘটনাটি আপনারা গণমাধ্যম কর্মীরা সবার আগে জনসম্মুখে তুলে ধরেন, যা পুরো সিলেট সহ সমগ্র বাংলাদেশ এমনকি বহির্বিশ্ব বিবেকবান মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। ফলে দেশ বিদেশে সর্বস্তরের মানুষ রায়হান হত্যাকারীর খুনি পুলিশ সদস্যের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নেমে এসেছে। আমাদের এলাকার বৃহত্তর আখালিয়া বাসী গত 12 অক্টোবর থেকে লাগাতার আন্দোলন করে আসছেন। ইতিমধ্যে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ নানান কর্মসূচি পালিত হয়েছে। রায়হান হত্যাকারী বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আকবর জড়িত সকল পুলিশ সদস্যের গ্রেফতারের দাবিতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সিলেটের সর্বস্তর মানুষ আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন, প্রকাশ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রায়হান হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর আকবর আলী হেফাজত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সন্দেহভাজন হত্যাকারী 6 পুলিশ সদস্য এখনো পুলিশ হেফাজতে থাকলেও এখনো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। এইসব বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। জাতির বিবেক, সাংবাদিক সমাজ, আপনারা জানেন আমার ছেলে রায়হান আহমদ একজন ডাক্তার চেম্বারে কর্মচারী হিসেবে কাজ করত। কে গত 10 অক্টোবর দিবাগত রাত্রে কোনো এক সময় তাকে আটক করে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি
ভোর 4টার দিকে তাকে একটি সিএনজি অটো রিক্সায় ফাঁড়িতে নিয়ে যায়। পুলিশ সদস্যরা ভোর 4:30টার দিকে আমার নিজস্ব মোবাইলে একটি কল আসে। কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে আমার ছেলে রায়হান আর্তনাদ করে বলে, আমাকে বাঁচাও, কিছু টাকা নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আসো। ফোন পেয়ে রায়হানের চাচা হাবিবুল্লাহ চৌধুরী ভোর 5:30টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পৌঁছান। ফাঁড়ির পুলিশের কাছে রায়হানের অবস্থা জানতে চান হাবিবুল্লাহ চৌধুরী। পুলিশ জানায় রায়হান ঘুমিয়ে আছে এবং তাকে যারা ফাঁড়িতে নিয়ে এসেছে তারাও চলে গেছে। কর্তব্য পুলিশ হাবিবুল্লাহ চৌধুরীকে বলে 9:30টার সময় 10,000 টাকা নিয়ে ফাঁড়িতে আসতে বলে। কথা মতো 10:45টায় 10,000 টাকা নিয়ে হাবিবুল্লাহ চৌধুরী বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পৌঁছাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানায় রায়হান অসুস্থ হয়ে পড়ায় তাকে উসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়হানের চাচা হাবিবুল্লাহ চৌধুরী দ্রুত হাসপাতালে জরুরি বিভাগে উপস্থিত হয়ে জানতে পারেন সকাল 6:40 দিকে রায়হানকে উসমানী হাসপাতালে ভর্তি করা হলে এবং সকাল 7:50 রায়হান মারা যায়। খবর পেয়ে আমি সহ আমাদের আত্মীয় স্বজন উসমানী হাসপাতালে উপস্থিত হয়ে আমার ছেলের রক্তাক্ত মৃতদেহ দেখতে পাই। এই ঘটনায় রহমানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে অজ্ঞাতনামা পুলিশ সদস্যদের আসামি করে থানায় অভিযোগ করেন, যা পরবর্তীতে মামলা হিসাবে রেকর্ড করা হয় কোতোয়ালি জিআর মামলা নম্বর 423/2020। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই ঘটনার পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর আকবর সহ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য পুলিশ সদস্যরা আমার ছেলেকে ছিনতাইকারী সাজিয়ে ঘটনাটি দামা চাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমাদের স্বজনরা উসমানী হাসপাতালে থাকা আমার ছেলের মৃত্যুদেহ অসংখ্য আঘাতের চিহ্ন দেহটি বিষয়টি গণমাধ্যমকে জানালে গণমাধ্যম কর্মীরা অনুসন্ধানের নামেন। গণমাধ্যম কর্মীদের অনুসন্ধানে জানা যায় যে 11 অক্টোবর রাতে আমার ছেলে রায়হানকে আটক করে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। আমরা জানতে পারি বন্দরবাজার ফাঁড়িতে তাকে আটক করে রেখে রাতভর নির্মম নির্যাতন করা হয়। রাতেই বন্দরবাজার পুলিশ ফাঁড়ি সাব ইন্সপেক্টর আশিক এলাহির মোবাইল থেকে আমাকে কল করে 10,000 টাকা চাওয়া হয়। বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর আকবর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে আমার ছেলেকে অকথ্য নির্যাতন করা হয়। রায়হানের 2 হাতের কবজি, পায়ের হাড় আঘাতের পর আঘাত ভেঙে যায়। তার হাতের আঙ্গুলের নখ প্লাস দিয়ে টেনে তোলা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে এসব তথ্য গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর পুরা সিলেটবাসী তীব্র ক্ষোভে ফেটে পড়েন। নির্মম নির্যাতনের মাধ্যমে রায়হানকে হত্যাকারী পুলিশ সদস্যের গ্রেফতার ও শাস্তির দাবিতে বৃহত্তর আখালিয়া পুরা সিলেট সহ মানুষ রাজপথে নেমে আসে। ফলে বাধ্য হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আকবর সহ 4 পুলিশ সদস্যকে বরখাস্ত করে এবং আরো 3 জনকে প্রত্যাহার করেন। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় রহমানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি থানায় মামলা দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নিতে গড়িমসি করেন। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশ উপ পুলিশ কমিশনার উত্তর সিলেট লিখিত নির্দেশের পর থানা কর্তৃপক্ষ অজ্ঞাতনামা আসামিদের নামে বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হন। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের এই চিঠি চালাচালির পর্যায়ে মূল আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্তভার ইতিমধ্যে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো PBI এর নিকট হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে রায়হানের লাশ কবর থেকে উত্তোলন করে 2য় দফায় ময়নাতদন্ত সম্পূর্ণ করা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি উসমানী হাসপাতালে ফরেনসিক বিভাগে থেকে বলা হয়েছে গুরুতর আঘাতের কারণে রায়হানের মৃত্যু হয়েছে। কিন্তু রায়হানের হত্যাকারী পুলিশ সদস্যের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। ফলে রায়হানের হত্যা মামলার ভবিষ্যৎ নিয়ে আমাদের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমরা নিহত রায়হানের পরিবার ও বৃহত্তর আখালিয়া এলাকাবাসীর পক্ষ থেকে নিম্নলিখিত দাবিসমূহ উপস্থাপন করছি। 1. রায়হানের হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে আমরা ইতিমধ্যে সিলেট মাননীয় জেলা প্রশাসক মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। রায়হান হত্যার জড়িত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন সহ ভূঁইয়া সহ দোষী সকল পুলিশ সদস্যকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। পলাতক সাব ইন্সপেক্টর আকবর হোসেনকে গ্রেফতারের মাননীয় IGP নির্দেশ কামনা করছি।
পুরো ঘটনার ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক একটি পূর্ণাঙ্গ বক্তব্য প্রদানের দাবি জানাচ্ছি। রায়হান হত্যার ঘটনায় নিহত পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে খুনি পুলিশ ইন্সপেক্টর আকবর হত্যার জড়িত সকল পুলিশ সদস্যকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আখালিয়াবাসীর উদ্যোগে হরতাল, সড়ক অবরোধ, কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং এই উদ্ভূত পরিস্থিতির কোনো পরিস্থিতির দায়ভার সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ বহন করতে হবে। পরিশেষে অতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার আপনাদেরকে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা। তৌহিদ কম্পিউটার ভুল বললে যে আমার ভুল না। আচ্ছা আমরা কারেকশন করে দিই। তৌহিদর কিস থেকে আরে কম্পিউটার তো সব ভুল করি না। সবার কাছে একটা প্রশ্ন ঠিক আছে যে ছিনতাইয়ের কারণে একজনকে ধরে নিয়ে আসে 3 ঘন্টার অত্যাচার করে তাকে মেরে ফেললো। এই জিনিসটা আমাদের কাছে একটা অন্যরকম মনে হচ্ছে, কোনো রহস্য মনে হচ্ছে। এই আকবরের সাথে রায়হানের কোনো থানার কোনো পুলিশের পূর্ববর্তী কোনো ষড়যন্ত্র, কোনো ব্যাপারে কোনো কথা কাটাকাটি বা কোনো মামলা সংক্রান্ত কোনো সাক্ষী দিয়েছিল কিনা বা অন্য কোনো কিছু আনছিল কিনা আপনি জানেন কিনা? আমি কোনোদিন শুনি নাই যে আমার রায়হানের সাথে আকবরের লাইয়ের কোনো যোগাযোগ আছে বা কোনো সম্পর্ক আছে কিংবা কোনো কথা কাটাকাটি বা সাক্ষী এইসবের মধ্যে সে তার একটাই, সে সকাল 10টায় ঘুম থেকে উঠতো, আবার নাস্তা বাস্তা খেয়ে আবার একটু ঘুমাইতো, বারটা খেয়ে আবার থেকে যখন থেকে তার মেয়ে হয়েছে তখন থেকে সে মাঝে মধ্যে কাজেও যেত না, শুধু মেয়ের সাথে তার সময়টা কাটাতো। তখনও আমি কোনোদিন শুনি নাই আকবর এলাহি কিংবা আশিক এলাহি বা এই তাদের সাথে তার কোনো ঝগড়া বিবাদ কোনোদিন। তবে আমি একটা কথা বলতে চাই, এই যে দেখেছে এবং যে শুনেছে আমার ছেলেকে রাত 2টা থেকে নির্যাতন ভাবে যে মারপিট চালাচ্ছে উনি শুনেছেন নিজ কানে, এবং আরেকজন লোক আছে উনি নিজের চোখে দেখেছেন আমার ছেলেকে রাত 2টা থেকে 5টা পর্যন্ত খুব মারতেছে, এবং আমার ছেলে চিৎকার করে আর্তনাদ করে বলতেছে যে আমি চুরও না, আমি টাকা তো না, আমি আমার মাকে ফোন দিছি টাকা নিয়ে আসবে, আমার একটা ফুটফুটে বাচ্চা আছে এবং আমি তোমাদের মতো একজন পুলিশের নাতি, একজন বিজ্ঞানের ছেলে, আমাকে মেরো না, তোমরা যা টাকা চাও আমি তা দিয়ে দেবো। উনি এই আর্তনাদটা শুনেছেন, এখানে উপস্থিত আছেন। ধন্যবাদ। এখানে উল্লেখ করা হয়েছে ভোর 4টার দিকে তাকে একটি সিএনজি অটোরিকশা যোগে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ সদস্যরা। আমি এই কারণে বলছি আপনাদের প্রতিটি কথা কিন্তু একটি এভিডেন্স হবে। এই ক্ষেত্রে আপনারা ভোর 4টার দিকে কিভাবে জানলেন যে তাকে নিয়ে গেল? কারণ এভিডেন্সে বা সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে অন্য একটা সময়।
আমার বাসায় যখন আমার ছেলেটা ফোন করে তাওহিদ এলাহির ফোন থেকে, তখন রাত ভোর 4:20 বা 33 এইরকম সময়, তখন আমার ছেলে আমাকে ফোন দিয়ে বলছে যে কখন কোন সময় ধরে নিয়ে যায় আমি কিছু জানি না, তবে আমার ছেলে এটাই ফোন বলছে যে আম্মা তাড়াতাড়ি টাকা কিছু নিয়ে আসো, আমার ধরে আনছে পুলিশ, টাকা দিলে তারা এখান থেকে ছেড়ে দিবে। তখন তাহাজ্জুদের নামাজে, তখন তার চাচা ফোনটা ধরছে, ফোন ধরার সাথে বলছে যে তুমি এখন কোথায়? তখন সে এইটাই বলছে যে আমি বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আমার ধরে এনেছে, কিছু টাকা নিয়ে এলে তারা ছাড়ি দিবে বলতেছে। ও চাচা আমাকে একটু বাঁচাও, বাবা আমারে বাঁচাও, না হয় আমি তো মারা যাইব, তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। এই কথা বলতেই তার চাচা উঠেই তাড়াতাড়ি যান গিয়া টাকা নিয়ে। তখন ফজরের আজান কুদরতুল্লাহর সামনে গেছে, আর ফজরের আজানটা হয়ে গেছে। এই নামাজ পড়ে ওর চাচা ভিতরে ঢুকেন এবং ওনার কাছ থেকে জানতে পারবেন ঢুকে কি দেখেন। আমরা টাইমটা দিছি ও কারণে, যেহেতু তারে ও ফোন করছে পুলিশ অফিস থেকে, ও হিসেবে আমরাও টাইমটা দিছি। এ কখন আসছে বা কিভাবে আনছে আমি তখন কিন্তু জানি না, এখনো সঠিক খবর পাচ্ছি না। আচ্ছা, আপনারা এখানে আপনার একটা প্যারায় উল্লেখ করেছেন আপনারা যে রায়হানের মানে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন, যেটা হলো প্রধানমন্ত্রীর কাছে, সেটার বিনীত আবেদনও জানাচ্ছি, মানে এরকম আপনারা উল্লেখ করেছেন। তো আসলে আপনারা কি ধরনের ক্ষতিপূরণ চাচ্ছেন? এক, দ্বিতীয়ত হলো যে আমি বিশ্বাস করি না রায়হানকে 10,000 টাকার জন্য খুন করা হতে পারে, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। এই কারণটা আপনারা মানে এই খতিয়ে দেখেছেন কিনা, যে আসলে কেন তাকে হত্যা করা হতে পারে? আকবর অন্য কারো হয়ে কাজ করেছে কিনা, বা তার সাথে ব্যক্তিগত কোনো বিরোধ ছিল কিনা? আমি সঠিক জানি না, তবে আমার ছেলের সাথে কারো কোনো ঝগড়া বিবাদ আমি কোনোদিন দেখি নাই। আর 10,000-এর জন্য যে আকবর এলাহি আমার ছেলেকে মেরে ফেলবে, তারা তো সরকারের লম্বাই বেতন দিতেছে, তাহলে 10,000-এর জন্য আমার ছেলেকে মেরে ফেলবে এটা আমি বুঝতে পারতেছি না। তবে আমার মনে হয় সন্দেহ আসতেছে প্রথম দিন থেকে যে নিশ্চয়ই আমার ছেলের পিছনে, এই আকবর এলাহির পিছনে, এই হত্যাকাণ্ডের পিছনে খুব বড় একটা কালো পাহাড় আছে। তা না হলে আমার ছেলেকে 10,000-এর জন্য একটা জীবন দিতে পারে না। পুলিশের দায়িত্ব মানুষের সেবা দেওয়া এবং মানুষকে সহযোগিতা করা, পুলিশের দায়িত্ব না যে একজনকে মেরে ফেলা। আর আমরা সবসময় পুলিশের উপরে আস্থা করে আসছি, আর এই পুলিশে যদি জীবন নিয়ে যায় যে এটা কেমন করে হয়? পুলিশ জীবন নিয়ে নিতে পারছে, জীবন কি দিতে পারবে? 10,000 কেন? যদি আজ আমি বলি যে আমি 50,000 আপনাদেরকে দিতেছি, আমার ছেলেকে ফিরিয়ে দেবো, ওরা কি পারবে দিতে? ওরা তো পারবে না দিতে। আমি আর কি বলবো? ক্ষতিপূরণের বিষয়, আচ্ছা ক্ষতিপূরণের বিষয়ে আমি আপনাদেরকে আর কি বলবো? আমার ক্ষতিপূরণ একটাই, আমার ছেলে সুস্থ বিচার হবে। যারা এই কাজ করছে, যত সময় থেকে আসামিকে ধরে নিয়ে রিমান্ডে না নেওয়া হচ্ছে, তত সময় থেকে এর পিছনের বা সামনের কোনোগুলো বাইরে আসবে না। এটাই আমার সবচেয়ে বড় ক্ষতিপূরণ। আমার ছেলে চলে গেছে, সে তো আর আসবে না, কিন্তু যদি এই আকবর এলাই, আশিক এলাই, এই যারাই এইরকম কাজ করছে, কে কে করছে আমি কিন্তু সবাইকে চিনি না, ওদেরকে ধরে যত সময় থেকে শাস্তি না হচ্ছে, যত সময় থেকে এদেরকে মৃত্যুদণ্ড না দেওয়া হচ্ছে, ফাঁসি না দেওয়া হচ্ছে, তত সময় থেকে আমার ছেলের আত্মাও শান্তি পাবে না এবং আমারও মনে শান্তি পাবে না। টাকা দিয়ে মানুষ পাওয়া যায় না। উনি এই আমার কাছে ওনারা 50,000 চেক দিয়ে পাঠাচ্ছে, আমি টাকা দিয়ে কী করবো? আমার ছেলের জন্য, আমার ছেলের টাকার জন্য তো আমি এইসব করি নাই। আমার ছেলেকে তো ফিরিয়ে পাওয়ার জন্য বলছিলাম, ছেলেকেও আর ফিরিয়ে পাবো না। তাহলে এই যে যারা এই কাজটা করলো, এই আসামিগুলো তো পাওয়ার দরকার। এবং কেন করলো তারা, তার পিছনে কি আছে, রহস্য কি আছে? আমার তো আরও অনেক ছেলে আছে, বলা যায় না যে এইটার পর একটা তারা করতেই থাকবে। যদি আমি জানতে না পারি যে কেন এটা করলো, তাইলে তো তারা পারই পেয়ে যাচ্ছে। তাই আসামি ধরিয়ে ওদেরকে রিমান্ডে আনা হোক এবং ওদের শাস্তি, মৃত্যুদণ্ড, ফাঁসি সবার সামনে, জনতার সামনে ওদের ফাঁসিটা হওয়াই উচিত।
এটাই আমার অনুরোধ। আর আর যতদিন হইলো আজ প্রায় 8 দিনের উপরে হয়ে যাইতেছে, আমার কাছে আর যুগ মনে হচ্ছে, আমার ছেলেকে দেখতে পাচ্ছি না। কিন্তু এখন পর্যন্ত যে 4 জন সাসপেন্ড করছেন তারা, এই 4 জনকে তারা তাদের কাছে এখনো রেখে জামাই আদর করতেছেন। এখন পর্যন্ত তারা কোর্টের মাধ্যমে আদালতে দেন না, এখনো কেন তারা রিমান্ডে আনেন না? এইটা যদি পুলিশ না হয়ে যদি বাইরের কোনো লোক করতো, এতদিনে তো ওদেরকে ধরে ওদের শাস্তিও আরম্ভ হয়ে যেত। কিন্তু পুলিশের লোক বলে কি তাদের কাছে সব কিছু সব মাফ হয়ে যাইতো। এইটা কি নিয়ম? আমার একটু প্রশ্ন ছিল শওকত ভাইয়ের কাছে, যে একটু স্পেসিফিকলি বলবেন যে এখন পর্যন্ত পিবিআই যে তদন্ত অগ্রগতি তাদের হয়েছে সেই সম্পর্কে আপনারা কতটুকু স্যাটিসফাইড আছেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যেহেতু আকবর একটি পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত ছিল, তার পাশাপাশি তার কিন্তু বিভিন্ন সামাজিকভাবে বিভিন্ন মানুষের সাথে চলাফেরা ছিল, খুব বেশি ঘনিষ্ঠতা ছিল, যেগুলো পত্রপত্রিকায় আসছে, অনেক সোশ্যাল মিডিয়া স্টার রয়েছেন তার মধ্যে। তো সেই বিষয়গুলো আকবরের সাথে যারা চলাফেরা করেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন আছে কিনা, তদন্তের স্বার্থে সেই দাবিটা আপনাদের কাছে আছে কিনা, এই দুটি প্রশ্ন আপনি একটু জানাবেন। পিবিআই যে আইও, ওনার সাথে আমার কথা হচ্ছে, উনি বলতেছে যে মোটামুটি যেভাবে তারা নাটক সাজাইছিল ওই নাটকগুলো উনি কালেকশন করতে চাচ্ছেন। তখন পুলিশ কমিশনারের সাথে যখন আমরা কথা বলি, পুলিশ কমিশনার বলছেন যে আমার হাতে এখন কিছু নাই, সব পিবিআই হাতে চলে গেছে। পিবিআই যখন আমাকে ডাকবে যে আমার কাছে যে 3-4 জন আছে আমি হ্যান্ড ওভার করে দেবো পিবিআইয়ের কাছে। তখন পিবিআই কেন ডাকতেছে না সেটা আমি জানি না, আর পিবিআই কেন পুলিশ ধরতেছে না, হয়তো আমাকে বলছে আইও সাহেব যে আমি সব গুছাই আইনে, আপনি একটু ধৈর্য ধরেন, আমাকে একটু সময় দেন। আমি পাইছি 2-3 দিন হয়েছে আজকে, কারণ আমার লাশ তুলতে সারাদিন চলে গেল, লাশ পোস্টমর্টম করতে সারাদিন চলে গেল। আমি কোন দিকে যাবো না, আসামি ধরবো। তারপরে ওনারা সোর্স লাগাই দিয়েছেন চতুর্দিকে। এসপি সাহেব আমাকে বলছেন পিবিআই যে সকল সাহেব আপনি একটু ধৈর্য ধরেন, আমাকে একটু সময় দেন, এই অবস্থা আর কি। আর যারা যেগুলো মিডিয়া মনে করেন অমুকরে বলতেছে, তো আমাদের এখনো কোনো সন্দেহ তীর আমরা কারোর উপরে দিয়েও নাই। যদি পিবিআই বলে যে আমি সন্দেহ, আমাকেও ধরে নিয়ে যেতে পারে সন্দেহের তালিকা থাকলে, আমার কোনো আপত্তি নেই। বাট তখন তাকে যদি মনে করে আমাদেরকে জিজ্ঞাসা করে আমার এর উপরে সন্দেহ হচ্ছে, আমি ধরেন যেই সে যেই হোক। জি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা গত রোববার একটি মামলা দায়ের করেন, হত্যা মামলা দায়ের করেন। সেখানে রাত্রে, হ্যাঁ, সেখানটায় কিন্তু কারোর নাম ছিল না, অজ্ঞাত ছিল সবাই। এখনো পর্যন্ত যাহারে অজ্ঞাত রয়েছে যতদূর আমরা জানতে পেরেছি। তো এখন তো আপনারা সংবাদ সম্মেলন করে স্পেসিফিকলি অনেকেরই নাম টেনে আনছেন, তো এ ব্যাপারে আপনারা নাম অন্তর্ভুক্ত করবেন কিনা সেই মামলায় সেটি জানতে চাচ্ছি। এইটা আমাদের লয়াররা পুরা সিলেট আইনজীবী পরিষদ আমাদের এখানে আসছেন এবং ওনারা বলে গেছেন যত ধরনের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট অলরেডি ব্যারিস্টার সাহেব একটি রিটও করেছেন ঢাকা, বলছেন যাবতীয় আইনি প্রক্রিয়া আমরা সব করবো, আপনারা নির্দ্বিধায় থাকেন। আর নামগুলো তো আমরা মিডিয়ার মাধ্যমে পাইছি, এই জন্য তো আমি আমার হোল ফ্যামিলি মিডিয়ার কাছে কৃতজ্ঞ। আমরা তো নাম দেয় নাই কেউ, তখন পুলিশ তো তাড়াহুড়ো করে মামলাটা এজাহার করাইছে। এটা আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিছি, আপনাদের মাধ্যমে জানাই দিতেছি। তারপরে তো আপনারা জানেন সিলেটবাসী যখন কি করে বা না করতে পারে, আপনারা ভালো করে অবগত আছেন যে সিলেটের মানুষ যখন রাস্তায় নেমে যাবে তখন দলমত তো আমাদের নেই, আমরা এখন সিলেটি সবাই, কিন্তু কোনো দলমত নাই। যাই আমাদের জবাই সিলেটবাসী সব নেতৃবৃন্দ আসছেন আমাদের কাছে। সেখানে পুলিশ বলেছে যে রায়হানের উপর একটা না দুটো কি মামলা ছিল, তার উপরে কি কোনো মামলা ছিল? এবং যেদিন তাকে পুলিশ ধরে নিয়ে গেছে সেদিন কি সে বাড়িতে ফিরছিল না ওই তার যেখানে সে চাকরি করতো সেখান থেকে ফেরার পথেই তাকে নিয়ে গেছে? এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমার পিবিআই এসপি সাহেব প্রশ্ন করেছিলেন যে তার উপরে নাকি অনেক মামলা আছে। আমি বলছি কোর্ট থানা আপনাদের অধীনে আছে, যদি আপনারা কোনো মামলা তার বিপক্ষে পান আপনি তদন্ত করে দেখেন গিয়া, এতে আমার কিছু বলার নাই। তখন শুরু থেকে তখন এসপি সাহেব বলছিল আমাকে যে সে কেন কাষ্ট করে চলে গেছে। আমি ওনাকে 2 ঘন্টা ব্রিফ করছি। আমি বলছি দেখেন আপনি পুলিশে চাকরি করেন, আমার বাবা পুলিশ ছিল, তার দাদাও পুলিশ ছিল, তার বাবাও বিডিআর এর সদস্য ছিল, নাটক আমরাও চিনি, সে কেন কাষ্ট করে যাবে?
সে ডিউটি করে স্টেডিয়ামে। আপনারা সবাই জানেন যে সিটি কর্পোরেশনের সামনে একটা মার্কেট বসছে, তরকারি মাছ টাছ সব কিছু। সে এখানেই বাজার করতে গেছিল। সে একটু সোজা টাইপের ছিল, সরল টাইপের। ওই মাথা নিচু করে যাবে। আমার এলাকার অনেক লোক তাকে চিনে না যে সে রফিকের ছেলে, অনেকে চিনে না। অনেক লোক আছে আমার এলাকার, এখানে দেখেন আপনারা জিজ্ঞাসা করেন, অনেকে চেনা। সোজা যাবে আর সোজা বাসায় আসবে। আমার যদি রাস্তায় দেখে ভাই সালাম আলাইকুম, এই শেষ। জি বলেন। আকবর ভুইয়া সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা সারাদিন এসএমপি কমিশনারের অধীনে ছিল এবং তারা আমরা জেনেছি ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন। হুট করে যে আকবর ভুইয়া পালিয়ে গেল বা পুলিশ পাচ্ছে না, তার সন্ধান মিলছে না, এ ব্যাপারে যেদিন পুলিশ কমিশনার মহোদয় আপনাদের এখানে আসছিলেন তিনি কোনো সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন কিনা এটা আমি জানতে চাচ্ছিলাম। না, তাই না, আমার কইছেন পুলিশ কমিশনার সাহেব যে সবাই বলা হয়েছে পুলিশ ফাঁড়িতে পুলিশ লাইন যাওয়ার জন্য, কিন্তু বাকি সবাই পুলিশ লাইন গেছে রাস্তা থেকে নাই। উনি নিজেই তো প্রশাসনের কাছে লিজ্জিত হয়ে গেছে যে আমার কাস্টরের থেকে পুলিশ কিভাবে ভাগে, নিজেই তো শর্মিন্দা উনি। না, ড্রাইভার নাই তো এটা তো আমরা আপনারাও দেখলাম, আপনার মাধ্যমে তো আমরা সব কইরাম। ড্রাইভার তারা যদি নেয় না, আমরা স্যার তারা মনে করেন যে আমরা গরু বসিয়া মানববন্ধন করতেছি, প্রেস মিডিয়া বক্তৃতা দিতেছি, আমরা যখন রাস্তা নামে যে আমরা কইছি। একটা শেষ প্রশ্ন করতে চাই। আমার রায়হানের মা আমাদের সবাই শ্রদ্ধেয় মানুষ। রায়হানের স্ত্রীর সাথে সাধারণত যারা স্বামীরা স্ত্রীর সাথে অনেক কিছু শেয়ার করে থাকে, সে বিপদ আপদ বা ভুল ত্রুটি বা অনেক কিছু শেয়ার করে থাকে। আপনি কি আপনার বৌমার সাথে আলাপ করে এমন কোনো কিছু কি পেয়েছেন যে রায়হানের এই ধরনের কোনো আশঙ্কা আছে বা কোনো পুলিশের সাথে কোনো সংঘাত আছে বা পুলিশ বা অন্য কেউ তাকে মেরে ফেলবে বা তার সাথে তাকে টার্গেট করেছে, এই ধরনের কোনো কিছু কি আপনার বৌমার সাথে আলাপ করে কি আপনি জেনেছেন কিনা? আমি আলাপ করেছিলাম আমার বৌমার সাথে যে এইরকম কোনো কিছু আছে না, তুমি জানো না, বা তার বন্ধুরার সাথে তার কোনো ঝগড়া বিবাদ হয়েছে কিনা, বা পুলিশের মাধ্যমে তার কোনো ঝগড়াঝাটি হয়েছে কিনা কোনোদিন। বলছে না, সে এইসব কথা কোনোদিনও বলে নাই। সে এসে কত বিয়ের মাত্র 15 মাস, বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তারা তো নতুন দম্পতি জীবন কীরকম সেটা তো আর জানতেছে। প্রথম থেকেই তারা ভালোই ছিল। আর যখন এই বাচ্চাটার জন্ম হয়েছে মাত্র 2.5 মাস আজকে, এই বাচ্চাটা জন্ম হওয়ার পর থেকে এই তার বাচ্চা নিয়ে তার বেশি সময়টা কেটে গেছে। ডিউটির সময় সে তাড়াহুড়া করে, তার ডিউটি 4টায়, কিন্তু সে যাইতে যাইতে 4টা-5টা বাজিয়ে দিত, বাচ্চার সাথে তার দিন কাটাইত। ডিউটি শেষ, যেই সময় রুগী বেশি তখন রাত্রে 10টা, আর না হয় রুগী কম থাকলে সে 10টার ভিতরে 9:30 ঘরে চলে আসতো। এর মধ্যে মাঝে মধ্যে সে যাইতেও না বাইরে, কারণ বলতো আমার মেয়ের সাথে আমি খেলা করি। আপনার আগের কথাটা কমপ্লিট হয় নাই। আপনি যেটা বলছিলেন যে পুলিশ যেটা বলছে যে কাস্টঘর থেকে তাকে আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, আপনারা বলছেন সে কাস্টঘরে যায় নাই। তাহলে আপনাদের বক্তব্য কি সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে বা পুলিশ এখানে একটা নাটক সাজিয়েছে? এই বিষয়টা এটা তো সে আকবরই বলতে পারবে তাকে কোত্থেকে আনছে। মানে আকবরকে না ধরা পর্যন্ত আমরা কোনো কিছু পাচ্ছি না। কেন তাকে ধরলো, কেন মারলো, কি কারণে মারলো? কারণ আকবর যদি বলে যে আমি এই কারণে ধরছি তারে বা এই কারণে মারছি তারে, মরে গেছে, সেটা তো সে বলবে, আমরা তো জানি না। আমরা তো ঘুমো থেকে মারা গেছে সে, এই না সব চিল্লাচিল্লি করে হসপিটালে যাওয়া হয়েছে। এই তো আপনারা মিডিয়ারাই বাকিগুলা কাভার দিলেন, আমরা তো কিচ্ছুই জানতাম না। যদি এই পুলিশের নাম্বার থেকে ফোন না দিত তাহলে তো লাভারিস হিসাবে তারা ওই ডাস্টবিনে ফালাই দিত। তার তো কিসমত ভালো যে ওই পুলিশের নাম্বার থেকে একটা ফোন দিয়েছি, আর আমার মিডিয়ার ভাইরা যা করছে আমার সিলেটের, এই জন্য আমার ওর ফ্যামিলি আমি মিডিয়ার কাছে কৃতজ্ঞ। তাহলে তো আমরা পাইতামই না। আপনারা কি রায়হানের ফোন নাম্বারটা মোবাইলটা পাইছেন? না, মোবাইলটা পাই নাই এখনো। ওকে, শেষ করি। মিসবা ভাইয়া, আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় বড় ভাই অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ প্রথম দিন থেকে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, এবং উনি আমাদের সাথে যে পদক্ষেপ নিয়েছেন, সরকার দলীয় সরকারের একটা ভালো অংশে যার অবস্থান,
আমাদের এই প্রতিবাদে যে অংশগ্রহণ করে নিয়েছেন, আমি আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের পক্ষ থেকে আমি আমার বড় ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেটের অত্যন্ত দক্ষ যোগ্যতার সাথে যারা এই সিলেটের জন্যে, সিলেটের মানুষের জন্যে, সিলেটের কল্যাণের জন্যে সকল ন্যায়সঙ্গত আন্দোলনে আপনারা সাংবাদিক বন্ধুগণ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। অতীতে অনেক দুর্ঘটনা ঘটেছে এই সিলেটে, আপনারাই সাহসী ভূমিকা পালন করেছেন। এজন্য আমি আজকে আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের সিলেটের সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত সাহসিকতার সাথে সবসময় সব জিনিস মোকাবেলা করে থাকেন। আমাদের রাজন হত্যা সহ, খাদিজা সহ আরও অনেক মামলা হয়েছে, গ্রেনেড হামলা, বোমা হামলা, সকল কিছুতেই আপনারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আজকে এই যে রায়হানকে হত্যার পর আপনারা সাংঘাতিকভাবে সাহসিকতার সাথে এই পরিবারকে সহায়তা করা, এই হত্যাকাণ্ডের জন্যে, হত্যাকাণ্ডের বিচারের জন্যে, সুষ্ঠু বিচারের জন্যে আপনারা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। বিশেষ করে আমাদের এই এলাকার কাউন্সিলর মখলিসুর রহমান কামরান সহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, কাউন্সিলর বৃন্দ, এলাকার মুরব্বিয়ান, অভিভাবক, শওকত সাহেব, আমির সাহেব সহ অনেক ধৈর্যতার সাথে সেই হত্যাকাণ্ডের বিচারের জন্যে তারা ভূমিকা রেখে যাচ্ছেন। আজকে তার পরিবারের পক্ষ থেকে, তার মায়ের পক্ষ থেকে আপনাদেরকে এখানে এনেছেন এবং তার বক্তব্য তুলে ধরেছেন এবং তার কর্মসূচি ঘোষণা করেছেন। আপনারা সকলেই শুনেছেন। আমি মনে করি এই সিলেটে আপনারা অনেক প্রশ্ন করেছেন, আমি এসে দুই একটি প্রশ্ন শুনেছি। আমি আগে থাকলে হয়তো এই প্রশ্নের উত্তরগুলো আপনারাই খুঁজে পাবেন, কারণ পুলিশ একটা ফাঁড়ির ইনচার্জ, সে শুধু একা চলে না। কোনো আসামিকে গ্রেপ্তার করলেই অথবা কোনো আসামিকে গ্রেপ্তারের আগে, গ্রেপ্তারের জন্য যখন বাইর হয় তখন সে জিডি করে নেয় এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে সে গ্রেপ্তার করতে যায়। এটা হলো আইনের ভাষ্য এবং পুলিশের ভাষ্য। পুলিশ যে কোনো মানুষকে যে কোনো সময় যে কোনো মামলায় গ্রেপ্তারের জন্য বাইর হইলে সে জিডি এন্ট্রি করে বাইর হইতে হয়। আজকে এই পুলিশ পাড়ি কোতোয়ালি থানার অধীনে। কোতোয়ালি থানায় একজন অফিসার ইনচার্জ থাকে। কোতোয়ালি থানায় তার এসিকে জানায়, এসি তার ডিসিকে জানায়, ডিসি তার পুলিশ কমিশনারকে জানায়। আপনারা জানেন যে এই কোতোয়ালি থানার অধীনে আমরা কিন্তু সিলেট মহানগর সহ দক্ষিণ সুরমা, উত্তর সুরমা এই কোতোয়ালি থানার অধীনে ছিল। একজন ওসি যথেষ্ট ছিল। এখন ডিআইজি র্যাঙ্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ কমিশনার এবং তার সাথে অতিরিক্ত পুলিশ কমিশনার রয়েছেন, তার সাথে এসপি লেভেলের 7-8 জন এসপি রয়েছেন, এএসপি রয়েছেন, এডিসি রয়েছেন, ওসিরা রয়েছেন। এরপরে কেন যে এই পুলিশ এসপি সাহেবের অফিসের একদম নিকটে, ডিসি সাহেবের অফিসের সামনে, কুতুবুল্লাহ মসজিদের একদম পাশে, সিটি কর্পোরেশনের একদম পাশে, জজকোর্টের পাশে এই যে ছোট্ট একটি অফিসে এ ধরনের দুঃখজনক, নেককারজনক ঘটনা ঘটল, কেউ মুখ খুলছেন না। আমরা সেদিন স্মারকলিপি আমাদের কামরান সাহেবের নেতৃত্বে, তার মার নেতৃত্বে, শিশু বাচ্চাকে নিয়ে আমরা, শিশু বাচ্চা কেন যাবে ডিসির অফিসে? 2.5 মাসের সন্তান, সে গেছে যে কোনো মানুষ, সারা সিলেটের সব মানুষ তাদেরকে সান্ত্বনা দিতে এসেছে, কিন্তু প্রশাসনের, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কোনো লোকই আসে নাই। আমরা স্মারকলিপি দিয়ে যখন অনুরোধ করলাম তখন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমরা তাদের সাথে যোগাযোগ করে প্রেশার যখন ক্রিয়েট করলাম, তারা কিন্তু স্বেচ্ছায় আসেননি। প্রেশার ক্রিয়েটের কারণে, আপনাদের প্রেশার ক্রিয়েটের কারণে তারা এখানে এসে সান্ত্বনা দিয়েছেন। তারপরেও মন্দের ভালো ওনারা এসেছেন। ওনারা এখন পর্যন্ত কোনো ধরনের প্রেস নোট পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য দেননি। যদিও আপনারা তাকে প্রশ্ন করেছেন, আমার শপথ ভাইকে, আপনারা প্রশ্ন করতেই পারেন। উনি আইনের লোক নয়, উনি সাধারণ মানুষ, উনি বিচার পঞ্চায়েত করে থাকেন, সমাজে কাজ করে থাকেন। আইনের বিষয়ে উনি কোনো কথা বলতে পারবেন না। এইসব প্রশ্নগুলো আমি মনে করি আপনারা পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করবেন। আপনারা কোতোয়ালির ওসি ইনচার্জ, উনি এখন পর্যন্ত ছুটিতে আছেন।
উনি ঘটনার আগ থেকে এখন পর্যন্ত ছুটি বৃদ্ধি করে যাচ্ছেন। হয় কেন উনি ছুটি বৃদ্ধি করবেন? উনার থানার ভিতরে এত বড় একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত মর্মান্তিক। আমরা আজকে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের রায়ানের মা বলেছেন তার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে তার বাচ্চার প্রতি বাচ্চা কুলে নিয়ে আমরা শপথ নিয়েছি। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা তার মা 72 ঘন্টার সময় দিয়েছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী, উনি একজন মা, আর আরেকজন মা তার বক্তব্য রেখেছেন, উনি মানুষের প্রতি, মায়ের প্রতি, বাচ্চাদের প্রতি, মানুষের প্রতি তার আন্তরিকতা, ভালোবাসা রয়েছে। আপনারা এমসি কলেজে দেখেছেন যে দুঃখজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে, আমাদের সিলেটকে অপমানিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে দলের হোক, তারা আসামিরা যারা এই দর্শনকারী এরা ছাত্রলীগ বলে দাবি করেছে, সেই নামদারি ছাত্রলীগকেও তো আমরা রেহাই দেই নাই, সাথে সাথে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে জেলা পুলিশ, র্যাব। কিন্তু ঘটনাটা ছিল সিটি কর্পোরেশন মহানগরে। মহানগরের তো কোনো ভূমিকা, পুলিশের ভূমিকা আমরা দেখি নাই। সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে তাদের জবানবন্দি রেকর্ড করে আজকে মামলার প্রস্তুতি চার্জশিটের পর্যায়ে এসে চলে আসছে। আমরা সেখানে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের আইজিপি কেউ তো তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় নাই। আজকে তাকে সাসপেন্ড করা হলো, সে চলে গেল। সে কোথায় চলে গেল? কোনোদিন তো এই সরকারি লোক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে না জানিয়ে কোনো জায়গায় যেতে পারবে না। সে গিয়েছে। আমরা মনে করি 72 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে আসল রহস্য, তাকে আশ্রয়দাতাকে, তাকে প্রশ্রয়দাতাকে, তাকে যোগানদাতাকে, কে তাকে এই পরামর্শ দিয়েছে সেটা বাইর করে নিয়ে আসতে হবে। তার বক্তব্য জনসমক্ষে আসা উচিত, তার বক্তব্য ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া উচিত। এইগুলা তাকে গ্রেপ্তার করা অত্যন্ত জরুরি। গ্রেপ্তার না হলে একটা ধূম্রজাল সৃষ্টি হবে, কারণ এই ধূম্রজাল সৃষ্টি করে অনেকেই অনেক ফায়দা লুটার চেষ্টা করছে। এই মামলাকে বিভ্রান্তিমূলক নেওয়ার চেষ্টা। আমরা আজকে যারা তদন্ত করছেন পিবিআই, আমরা অত্যন্ত শক্তিশালী, তাদেরকে আমরা অনুরোধ করব যে অতি তাড়াতাড়ি এদেরকে গ্রেপ্তার করে নিয়ে এদের কাছে জবানবন্দি রেকর্ড করা, আর মূল আসামিকেও নিয়ে আসা। আর আজকের এই দিনে আমি আপনাদেরকে সত্য